Let's start to read. আমরা আগের দিন পড়েছিলাম গতকাল যে মার্লো এবং হেস্টিংস মিস্টার হার্ডক্যাসেলের বাড়িতে প্রবেশ করেছে। অ্যাকচুয়ালি ওটা মিস্টার হার্ডক্যাসেলের বাড়ি, বাট অ্যাজ বা সিন্স দে ওয়ার মিসগাইডেড বাই টনি লাম্পকিন, যেহেতু তারা টনি লাম্পকিনের দ্বারা মিসগাইডেড ছিল, সেই কারণের জন্য তারা এই বাড়িটাকে বোথ অফ দেম তারা কিন্তু এই বাড়িটাকে ইন ভাবছে। আর ইন ভাবার কারণে যে মুহূর্তে মিস্টার হার্ডক্যাসেল হসপিটালিটি দেখাচ্ছেন বা মিস্টার হার্ডক্যাসেল তিনি তাদের সাথে কোর্ডিয়ালি অ্যামিয়াবলি বিহেভ করছেন, সেই মুহূর্তে মার্লো এবং হেস্টিংস সেটাকে ইগনোর করছে, ইন্টেনশনালি ইগনোর করছে। কারণ তারা ভাবছে উই ডোন্ট ওয়ান্ট মোর হসপিটালিটি from a professional person like Mr. Hardcastle. এটা মাথার মধ্যে রাখতে হবে। মিস্টার হার্ডক্যাসেল তিনি কন্টিনিউয়াসলি তাদেরকে বলছেন যে দিস ইজ এ লিবার্টি হল, ঠিক আছে, ইটস এ লিবার্টি হল and there they can do whatever they want. A liberty hall is a house where the guests are free to do precisely as they wish and are not constrained by any rules laid down by the host or the hostess. একটা লিবার্টি হল এমন একটা রুম বা এমন একটা বাড়ি যেখানে গেস্টরা প্রিসাইজলি সেটা করতে পারে যেটা তারা করতে চাইবে, এবং সেখানে কোনো রকম কোনো রিস্ট্রেইন্ট বা কোনো রকম কোনো রেস্ট্রিকশন তাদের উপর চাপানো থাকবে না। তো লিবার্টি হল আমি গতকাল আলোচনা করেছিলাম, বাট হোয়াট ইজ দ্য লিবার্টি হল এটা আমি বলিনি। আমরা এই কোশ্চেনটা লিখে আজকে শুরু করব। এটা কত নম্বরের কোশ্চেন হবে আমাকে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আমাকে এটা জানাবে। কোশ্চেন নাম্বার 22, দেখো, হোয়াট ইজ আ লিবার্টি হল? উত্তরে চলে যাও। এ লিবার্টি হল is a house, a liberty hall is a house where the guests are free to do precisely, আবার বলছি, a liberty hall is a house where the guests are free to do precisely as they wish the guests are not constrained by any rules laid down by the host or hostess. বললাম যে লিবার্টি হল এমন একটা হল যে হলের মধ্যে গেস্টরা পুরোপুরি ফ্রি টু ডু হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু, এবং তাদের উপর কোনো রকম কোনো রেস্ট্রিকশনস বা কোনো রকম কোনো রুলস এগুলো জেনারেলি ভাবে
চাপানো থাকে না। দ্যাট ইজ কল্ড টু বি আ লিবার্টি হল। সেটাকে লিবার্টি হল বলে। মন দিয়ে শুনতে লাগবে। দেখো, এরপরে আমি তোমাদেরকে বলছিলাম যে মার্লো বলেছিল, মার্লো একদম পরিষ্কারভাবে বলেছিল যে যুদ্ধের শুরুতে সমস্ত উইপেনগুলো ইউজ করা উচিত নয়, তাহলে দেখা যাবে যুদ্ধের শেষে কোনো উইপেন থাকে না। এই কথাটার মানে হচ্ছে এরকম, এই কথাটার মানে হচ্ছে এরকম যে ওরা যেহেতু কোটিং এর জন্য এসেছে, তাই সমস্ত পোশাক যেগুলো অ্যাট্রাকটিভ ড্রেসেস, সেগুলো শুরুতে এরকম ভাবে পরে দেওয়া উচিত নয়। তাদের কিছু ড্রেসকে প্রিজার্ভ করে রাখা দরকার, তাদেরকে কিছু ড্রেস প্রিজার্ভ করে রাখা দরকার, যে ড্রেসগুলো তারা তখন পরবে যখন তারা রিট্রিট করবে। আমি বলেছিলাম যে রিট্রিট একটা মিলিটারি টার্ম। এই টার্মটার মানে টু গো অ্যাওয়ে ফ্রম দ্য লাইন, টু গো অ্যাওয়ে ফ্রম দ্য বর্ডার। লাইন বা সীমানা থেকে সরে যাওয়াকে রিট্রিট বলে। আমি বলেছিলাম যে মডার্ন ওয়ারফেয়ারের ক্ষেত্রে যখন কোনো আর্মি বা গ্রুপ অফ সোলজার তারা ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনের মধ্যে থাকেন, সেই মুহূর্তে তাদেরকে অ্যালাউ করা হয় না সামনে যেতে। রাদার তাদেরকে বলা হয় যে তারা যাতে করে ব্যাক করতে পারে, মানে ইনস্টেড অফ গোয়িং ফরওয়ার্ড তাদেরকে বলা হয় যে তোমরা সামনে যাবে না, তোমরা ব্যাক করো। হার্ডক্যাসেল বলছে এই যে আপনি রিট্রিটের কথা বলছেন মিস্টার মার্লো, এই যে আপনি রিট্রিটের কথা বললেন, এটা পুটস মি ইন মাইন্ড, মানে রিমাইন্ডস মি, এটা আমাকে মনে করিয়ে দিচ্ছে। এটা আমাকে কার কথা মনে করিয়ে দিচ্ছে? এটা আমাকে মনে করিয়ে দিচ্ছে ডিউক অফ মালবরোর কথা। এটা আমাকে মনে করিয়ে দিচ্ছে ডিউক অফ মালবরোর কথা। যখন আমরা গেছিলাম বিসিজ করতে, যখন আমরা গেছিলাম বিসিজ করতে, বিসিজ মানে ক্যাপচার, আবার বলছি টু বিসিজ মানে টু ক্যাপচার। যখন আমরা ক্যাপচার করতে গেছিলাম কাকে? ডেনিয়ানকে। ডেনিয়ান ইজ এ ফ্রেঞ্চ টাউন। ডেনিয়ান একটা ফরাসি শহরের নাম। এই শহরটা বিসিজড হয়েছিল, বিইএসআইইজিইডি। এই শহরটা বিসিজড হয়েছিল কখন? ডিউরিং দ্য ওয়ার অফ দ্য, ডিউরিং দ্য ওয়ার অফ দ্য স্প্যানিশ সাকসেশন, ডিউরিং দ্য ওয়ার অফ দ্য স্প্যানিশ সাকসেশন। আবার বলছি ডেনিয়ান কি? ডেনিয়ান একটা ফ্রেঞ্চ টাউনের নাম যেটা বিসিজড হয়েছিল। আবার কখন বিসিজড হয়েছিল? ডিউরিং দ্য ওয়ার অফ দ্য স্প্যানিশ সাকসেশন। তাহলে যেহেতু তিনি প্রিন্স ইউজেন এবং ডিউক অফ মালবরো, এই দুজনের কথা তিনি রিপিটেডলি বলতে চান, এবং যেটা নিয়ে মিসেস হার্ডক্যাসেল টন্টও করেছেন মিস্টার হার্ডক্যাসেলকে, যে তুমি আর কে? তুমি হচ্ছে সেই ব্যক্তিটা যে কথায় কথায় প্রিন্স ইউজেনের গল্প বলো, যে কথায় কথায় ডিউক অফ মালবরোর কথা বলো। তোমরা জানো যে আমি ডিউক অফ মালবরো বলতে জন চার্চিলের কথা বলেছিলাম। আমি আরেকবার মনে করিয়ে দিই, আমি ডিউক অফ মালবরো বলতে জন চার্চিলের কথা বলেছিলাম। এবং জন চার্চিল কে ছিলেন? ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্রিটিশ জেনারেলস, was one of the greatest British generals, was one of the greatest British generals. জন চার্চিল একজন গ্রেটেস্ট ব্রিটিশ জেনারেল ছিলেন, এবং তিনি মানে তিনি হচ্ছেন ডিউক অফ মালবরো।
আর তোমরা জানো প্রিন্স ইউজেন তিনি স্যাভয় বলে একটা জায়গার প্রিন্স ছিলেন, যিনি স্প্যানিশ সাকসেশনের সময় আর্মিকে লিড করেছিলেন, ঠিক আছে। এবং তিনি ছিলেন মিত্র, জন চার্চিলের মিত্র, এবং যে জন চার্চিল হচ্ছেন ডিউক অফ মালবরো, ঠিক আছে। একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটল অফ ব্লেনহিম। আবার বলছি, একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটল অফ ব্লেনহিম। ব্যাটল অফ ব্লেনহিম, এই যুদ্ধটা হয়েছিল 1704 সালে। একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটল অফ ব্লেনহিম, এবং এই যুদ্ধটা হয়েছিল 1704 সালে। এই 1704 সালের যুদ্ধ, যেটার নাম ব্যাটল অফ ব্লেনহিম, সেটা জন চার্চিল ডিউক অফ মালবরো নেতৃত্বে এই যুদ্ধটা হয়েছিল। এবং এই যুদ্ধের মাধ্যমে ফ্রেঞ্চরা, মানে ফরাসি লোকেরা, দে ওয়ার ডিফিটেড, এরা পুরোপুরিভাবে পরাস্ত হয়েছিল। ফ্রেঞ্চ লোকেরা তারা পুরোপুরিভাবে পরাস্ত হয়েছিলেন ব্যাটল অফ ব্লেনহিমে। যে ব্যাটল অফ ব্লেনহিম হয়েছিল 1704 সালে। আমি বলেছি যে ডিউক অফ মালবরো বলতে জন চার্চিলের কথা বলা হয়, যেহেতু তিনি রিট্রিট কথাটা শুনেছেন মার্লোর মুখ থেকে। মনে রাখবে, মার্লো রিট্রিট কথাটা ইউজ করেছেন। আই রিপিট, মার্লো রিট্রিট কথাটা ইউজ করেছেন টু ইন্ডিকেট when he would, মানে when he would go back to his home from the house of Mr. Hardcastle। অর্থাৎ মার্লোর কাছে রিট্রিট মানে তার শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে যাওয়া, এটা মার্লোর কাছে রিট্রিট। কিন্তু যেহেতু মিস্টার হার্ডক্যাসল তিনি প্রিন্স ইউজেন এবং ডিউক অফ মালবরোর গল্প শুনতে খুব ভালোবাসেন বা বলতে খুব ভালোবাসেন, তাই তার কাছে রিট্রিট কোনটা? তার কাছে রিট্রিট হচ্ছে ব্যাটল, ঠিক আছে, সেই টাইমটা, যে টাইমের মধ্যে, মানে ব্যাটল অফ ব্লেনহিম, যে টাইমের মধ্যে ডিউক অফ মালবরো তিনি ক্যাপচার করেছিলেন ডেনিয়ান বলে শহরটাকে। যিনি ক্যাপচার করেছিলেন কোন শহরটাকে? ডেনিয়ান বলে শহরটাকে। আমি বলেই দিলাম যে ডেনিয়ান একটা শহরের নাম, এটা একটা ফ্রেঞ্চ টাউন, যেটা কি না, যেটা বিসিজ হয়েছিল স্প্যানিশ সাকসেশনের সময়। আমি আবার বলছি, হচ্ছে হি ফার্স্ট সামন্ড, তিনি আবার ওই ঐতিহাসিক গল্প বলছেন, হচ্ছে তিনি প্রথমে কাদেরকে ডেকেছিলেন? গ্যারিজনদেরকে ডেকেছিলেন। আবার বলছি, তিনি কাদেরকে ডেকেছিলেন? গ্যারিজনদেরকে ডেকেছিলেন। মনে রাখবে, এখানে গ্যারিজন বলতে বোঝানো হচ্ছে ফ্রেঞ্চ সোলজার্স। আমি আবার বলছি, গ্যারিজন বলতে বোঝানো হচ্ছে ফ্রেঞ্চ সোলজার্স, যারা বিসিজড হয়েছিল। BESIEGD, আমি বিসিজ মানে অলরেডি বলে দিয়েছি ক্যাপচার। এখানে গ্যারিজন বলতে ফ্রেঞ্চ সোলজারদের কথা বোঝানো হচ্ছে, যারা বিসিজড হয়েছিল। কোথায়? অ্যাট ডেনিয়ান। ডেনিয়ান বলে শহরে যারা বিসিজ হয়েছিল। হার্ডক্যাসল বললেন মার্লোকে যে এই যে বাবা তুমি রিট্রিট কথাটা বললে না, এই রিট্রিট কথাটা আমাকে মনে করিয়ে দিচ্ছে জন চার্চিলের কথা। সেই জন চার্চিল যখন তিনি আক্রমণ করেছিলেন ডেনিয়ানদেরকে, এবং ডেনিয়ানদেরকে আক্রমণ করার পরে, মানে ফ্রেঞ্চ পিপলদেরকে আক্রমণ করেছিলেন এবং ডেনিয়ানদেরকে তিনি ক্যাপচার করেছিলেন, তিনি প্রথমে গ্যারিজনদেরকে ডেকেছিলেন। দেখো, এরপরে তার বাক্যটা কমপ্লিট নয়। এই যে একটা লম্বা হাইফেন আছে, এর মানে তার এখনো কিছু কথা বলার আছে, কিন্তু মার্লো এবং হেস্টিংস তারা নিজের মতো করে কথা বলেছে। মানে মার্লোর এই স্পিচটা হেস্টিংসের জন্য, হেস্টিংসের স্পিচটা মার্লোর জন্য, আর মাঝখান থেকে মিস্টার হার্ডক্যাসল শুধুমাত্র ইন্টারফেয়ার করে চলেছেন। মার্লো দেখো, এই কথাটা কিন্তু হার্ডক্যাসলকে বলছেন না,
মার্লো এই কথাটা তার বন্ধুকে বলছে, বলছে তুমি কি মনে করো, ডু ইউ থিঙ্ক দ্য ভেন্টার ডি অর ওয়েস্ট কোট উইল ডু উইথ দ্য প্লেন ব্রাউন? সে জিজ্ঞাসা করছে যে ভেন্টার ডি এটা একটা ফ্রেঞ্চ কথা, অথবা যার নাম ওয়েস্ট কোট, একটা ক্লোজ ফিটিং স্লিভলেস গার্মেন্ট, বাটন ডাউন দ্য ফ্রন্ট, এটা জেনারেলি জ্যাকেটের সাথে পরা হয়, ইটস এ পার্ট অফ দ্য ফর্মাল ম্যান স্যুট। বলছে তুমি কি মনে করো, এখানে ইউ বলতে হেস্টিংস, তুমি কি মনে করো প্লেন ব্রাউন ড্রেসের সাথে ওয়েস্ট কোট বা ভেন্টার ডি পরা যায়? তুমি কি মনে করো প্লেন ব্রাউন ড্রেসের সাথে ভেন্টার ডি পরা যায়? হার্ডক্যাসেল আবার বলছেন, জেন্টলম্যান, তিনি প্রথমে গ্যারিজনদেরকে ডেকেছিলেন, যে গ্যারিজনরা সংখ্যায় 5,000। আমি আবার বলে রাখছি, গ্যারিজনরা হচ্ছে সেই সমস্ত ফ্রেঞ্চ সোলজার্স যারা ডেনিয়ান বলে শহরে ক্যাপচার্ড হয়ে পড়েছিল। বলছে তিনি প্রথমে গ্যারিজনদেরকে ডেকেছিলেন যারা সংখ্যায় ছিল 5,000। দেখো হেস্টিংস বলছে আমার মনে হয় পড়া চলবে না। মানে আমি কি বললাম, হার্ডক্যাসেল ওনার নিজের মতো করে বকছেন, হার্ডক্যাসেলকে ওরা গুরুত্ব দিতে নারাজ, কারণ ওদের কাছে হার্ডক্যাসেল হচ্ছে মানে জাস্ট একজন ইনকিপার, যার সাথে তারা টাইম স্পেন্ড করতে চায় না বা যার সাথে তারা কথা বলতে চায় না। হেস্টিংস মার্লোকে বলল, আমার মনে হয় ভেন্টার ডি বা ওয়েস্ট কোট প্লেন ব্রাউনের সাথে পরা চলে না। আবার বলছি, ভেন্টার ডি বা ওয়েস্ট কোট প্লেন ব্রাউনের সাথে পরা চলে না। তখন হার্ডক্যাসেল বলছেন তিনি প্রথমে গ্যারিজনদেরকে ডাকলেন, গ্যারিজনরা সংখ্যায় 5,000। হেস্টিংস বলল যে ব্রাউন আর ইয়েলো এই দুটো জিনিস আবার খুব পুয়ার কম্বিনেশন, মানে ব্রাউনের সাথে ইয়েলো মেশে না। হার্ডক্যাসেল আবার বলছেন, জেন্টলম্যান, আমি তোমাদেরকে যেটা বলছিলাম, তিনি গ্যারিজনদেরকে ডাকলেন যে গ্যারিজনরা সংখ্যায় 5,000। পাচ্ছ বুঝতে? তখন মার্লো বলছে মেয়েরা ফিনারি পছন্দ করে। ফিনারি পছন্দ করে মানে সই ড্রেস পছন্দ করে। আমি গতকালই বলেছি যে ফিনারি শব্দটা মানে সই ড্রেস। হিউমারটা কোন জায়গায় তৈরি হচ্ছে বোঝা যাচ্ছে যে মার্লো আর হেস্টিংস তারা নিজেদের মতো করে কথা বলে চলেছে, এবং যেখানে মিস্টার হার্ডক্যাসেল তিনি সেই পুরনো দিনের গল্প বলতে চাইছেন, যে পুরনো দিনের গল্প না শুনতে রাজি আছে মার্লো, না শুনতে রাজি আছে হেস্টিংস। হার্ডক্যাসেল বলছে প্রায় 5,000 লোক, well appointed with store, ammunition and other implement of war. Implement of war মানে weapons of war। বলছে সংখ্যায় প্রায় 5,000 লোক, ঠিক আছে, পুরো সমস্ত অ্যামিউনেশন মানে কি, বন্দুকের যে গুলি, সেই গুলিকে বলে অ্যামিউনেশন। বন্দুকের যে কাটিজের মধ্যে গুলিগুলো রাখা থাকে সেগুলোকে বলে অ্যামিউনেশন। বলছে 5,000 সৈন্য, তারা পুরোপুরি যুদ্ধের অস্ত্র নিয়ে তৈরি, অন্যান্য যুদ্ধের সমস্ত ইমপ্লিমেন্ট, অন্যান্য যুদ্ধের অস্ত্র নিয়ে তারা তৈরি। নাও সেইজ দ্য ডিউক মালবরো টু জর্জ ব্রুক। এরপরে ডিউক অফ মালবরো এই কথাটাকে বললেন জর্জ ব্রুককে, যে জর্জ ব্রুক, ঠিক আছে, তার পাশে দাঁড়িয়েছিল। ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ জর্জ ব্রুক। তোমরা অবশ্যই শুনেছ জর্জ ব্রুকের কথা। এবং তিনি বললেন, I will pawn my dukedom, but I take that garrison without spilling a drop of blood. এবং সেই মুহূর্তে ডিউক অফ মালবরো বললেন যে প্রয়োজন পড়লে আমি আমার ডিউকডমকে, যেমন কিং এর থাকে কিংডম, সেরকম ডিউকের থাকে ডিউকডম। একটা জায়গার, ঠিক আছে, ইটালিতে ডিউক ব্যবস্থা চালু ছিল, মানে ইটালির এই সমস্ত জমিদার বড় বড় রাজাদেরকে ডিউক বলা হতো, ইংল্যান্ডে যেমন কিং বা মোনার্ক বলা হয়। তো তিনি বলছেন আমি আমার ডিউকডমকে পন করে দেবো। এখানে পন কথাটা মানে হচ্ছে মর্টগেজ, MORTGAGE।
আবার বলছি, এখানে যে ওয়ার্ডটা আছে পন, পন কথাটা মানে হচ্ছে মর্টগেজ। বলছে প্রয়োজন পড়লে আমি আমার ডিউকডমকে মর্টগেজ করে দেব। আবার বলছি, প্রয়োজন পড়লে আমি আমার ডিউকডমকে মর্টগেজ করে দেব, কিন্তু আমি এই গ্যারিসনকে নিয়ে আসব রক্তক্ষরণ ছাড়া। সুতরাং তারপরে তিনি আরো সেই গল্প বলছেন। তখন মার্লো এরপরে উত্তর দিয়েছে, বলছে মাই গুড ফ্রেন্ড, শ্বশুর মশাইকে বলছে, বলছে যদি আপনি আমাদেরকে এক গ্লাস পাঞ্চ দিতে পারেন। আবার বলছি পাঞ্চ, পাঞ্চ এক ধরনের ড্রিঙ্ক, ঠিক আছে, এটা এক ধরনের ড্রিঙ্ক, ওয়াইন টাইপের এক ধরনের ড্রিঙ্ক। বলছে আপনি যদি এরপরে আমাদেরকে এক গ্লাস পাঞ্চ দিতে পারেন, তাহলে আমরা সিজটাকে করতে পারবো উইথ ভিগার। এরপরে মনে রাখবে এই সিজ ওয়ার্ডের মধ্যে পান আছে। মার্লো সিজ কথাটার মাধ্যমে সে বলতে চাইল টু ইমপ্রেস হিজ বিলাভড। আবার বলছি, মার্লো সিজ ওয়ার্ডের মাধ্যমে বলতে চাইল টু ইমপ্রেস হিজ বিলাভড। কিন্তু এই সিজ ওয়ার্ডটাকে কেন সে ইউজ করলো? কারণ এখানে সিজ ওয়ার্ডটার মানে হচ্ছে টু ক্যাপচার দ্য ডেনিয়ান, টু ক্যাপচার দ্য ডেনিয়ান। তার মানে শ্বশুর মশাই মানে মিস্টার হার্ডক্যাসল তিনি কিসের কথা বলছেন? তিনি বলছেন যে ডিউক অফ মালবোরো বা জন চার্চিল, ঠিক আছে, ব্যাটল অফ ব্লেনহেমের সময় তিনি কি করেছিলেন? তিনি আক্রমণ করেছিলেন এবং তিনি ক্যাপচার করেছিলেন ডেনিয়ান বলে শহরটাকে, ঠিক আছে। এবং সেই সময় তিনি বিসিজিং ওয়ার্ডটা ইউজ করেছেন বা সিজ ওয়ার্ডটাকে ইউজ করেছেন। মার্লো তখন বলছে এই লোকটা কি সব সিজ টিজ বলছে। তখন মার্লো বলল এক গ্লাস পাঞ্চ এনে দেবেন, তাহলে সিজ ওয়ার্ডটা, ঠিক আছে, মানে তাহলে সিজ জিনিসটা আমরাও ক্যারি অন করতে পারতাম উইথ ভিগার। উইথ ভিগার মানে উইথ লাইভলিনেস, মানে প্রাণবন্ত ভাবে। আমি আবার বলছি, প্রাণবন্ত ভাবে আমরাও সিজ করতে পারতাম। কিন্তু সিজ ওয়ার্ডের মধ্যে আমি কি বললাম? এখানে একটা পান আছে, কারণ সিজ ওয়ার্ডটা মিস্টার হার্ডক্যাসেলের কাছে তো বিসিজ দ্য ডেনিয়ান, যেখানে মার্লোর কাছে সিজ ওয়ার্ডার মানে টু ইমপ্রেস হিজ বিলাভড বা টু ইমপ্রেস দ্য গার্ল, মানে আমরাও মেয়েদেরকে ইমপ্রেস করতে চাই। এবং সেই কারণের জন্য আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে গ্লাস অফ পাঞ্চ। এরপরে লক্ষ্য করো, এটা সবচেয়ে আয়রনিক্যাল, কারণ যে মিস্টার হার্ডক্যাসেল এতদিন অব্দি জেনে এসেছেন যে তার উডবি সান ইন ল বা ফিউচার সান ইন ল, ঠিক আছে, ইজ এ রিজার্ভড বয়, ইজ এ সাই ম্যান, ইজ এন ইন্ট্রোভার্ট পারসন। সে হঠাৎ করে এসে পড়ে মিস্টার হার্ডক্যাসেলের কাছ থেকে কি ডিমান্ড করছে? সে এসে পড়ে মিস্টার হার্ডক্যাসেলের কাছ থেকে এক গ্লাস পাঞ্চ ডিমান্ড করছে। কি ডিমান্ড করছে? এক গ্লাস পাঞ্চ ডিমান্ড করছে। ডিমান্ডস হোয়াট? ডিমান্ডস এ গ্লাস অফ পাঞ্চ। এবং এইটা শুনে যথেষ্ট সে অবাক হয়ে গেছে যে এই ধরনের, মানে এইটা হচ্ছে ভদ্র ছেলের বৈশিষ্ট্য। এটা কোনো অবস্থাতেই কোনো ভদ্র ছেলের বৈশিষ্ট্য হতে পারে না। বলছে পাঞ্চ স্যার, মানে ও চমকে গেছে, পাঞ্চ স্যার। তারপরে অ্যাসাইডে আলাদাভাবে বলছে, এটা ও মনে মনে বলছে, এটা মার্লো শুনতে পাচ্ছে না। বলছে দিস ইজ দ্য মোস্ট আনঅ্যাকাউন্টেবল কাইন্ড অফ মডেস্টি আই এভার মেট উইথ। আনঅ্যাকাউন্টেবল মানে আনম্যানেজেবল। বলছে এটা এক অদ্ভুত ধরনের ভদ্রতা, আমি তো এই ধরনের ভদ্রতা কোনোদিন দেখিনি। মানে এর আগে আমি ভদ্রতা দেখেছি সত্যিকারের ভদ্রতা, যেখানে ছেলেরা সত্যিকারের ভদ্র হয় এবং যারা বাবার বন্ধু বা পিতৃস্থানীয় লোকেদেরকে সম্মান করে। এ তো এক অদ্ভুত ছেলে, ঠিক আছে। সে আমার ফিউচার সান ইন ল, সে আসছে আমার কাছে এবং আমার কাছে আসার পরে আমাকে বলছে স্যার এক গ্লাস পাঞ্চ হবে, ঠিক আছে। এক গ্লাস পাঞ্চকে একদম লোকালি এর মিনিং বলতে গেলে ডেফিনেটলি এ গ্লাস অফ ওয়াইন। আবার বললাম এক গ্লাস পাঞ্চ বলতে ডেফিনেটলি আমরা বলতে পারি এ গ্লাস অফ ওয়াইন। তাহলে তিনি এটা কোনোদিন ভাবেননি যে এই ধরনের অভদ্র এই ছেলেটা কোনোদিন হতে পারে, এটা তিনি কোনোদিন এক্সপেক্ট করেননি।
হি নেভার ড্রিমড অফ। এবং তার জন্য বললেন এ তো এক অদ্ভুত ধরনের ভদ্রতার কথা আমি শুনছি। ঠিক আছে, মার্লো বলছে হ্যাঁ স্যার পাঞ্চ, আপনি কেন অবাক হয়ে যাচ্ছেন? আমি ডেফিনেটলি পাঞ্চেই চাইছি, আমি ডেফিনেটলি পাঞ্চেই চাইছি। এ গ্লাস অফ ওয়ার্ম পাঞ্চ আফটার আওয়ার জার্নি উইল বি কমফোর্টেবল। মানে আমরা অনেকক্ষণ জার্নি করেছি এবং অনেকক্ষণ জার্নি করার পরে আমরা টায়ার্ড, আমরা এক্সজস্টেড, এবং সেই কারণের জন্য আমরা পাঞ্চ খেতে চাই। আর একটু আগে আপনিই তো বললেন লিবার্টি হল। দেখো লিবার্টি হল এই কথাটা দিয়ে আমি আজকে ক্লাস শুরু করেছি। আমি বলেছি যে লিবার্টি হল এমন একটা হল যেখানে এভরিবডি ক্যান ডু হোয়াট এভার হি থিংস টু ডু। মানে যেখানে যে কোনো মানুষ সেই কাজটা করতে পারে উইদাউট হ্যাভিং এনি রেস্ট্রিকশন, উইদাউট হ্যাভিং এনি ব্যারিয়ার অর কনস্ট্রেন্ট। যেখানে কোনো ব্যারিয়ার থাকবে না, কোনো রেস্ট্রিকশন থাকবে না, অথচ সেই কাজগুলোকে করবে। ব্যাপারটা বুঝতে পারছো? সেইটাকে আমরা বলতে পারবো কি, দ্যাট মাস্ট বি নোন অ্যাজ, দ্যাট মাস্ট বি রিগার্ডেড টু বি হোয়াট, লিবার্টি হল। তাহলে মার্লোর কাছে লিবার্টি হল মানে কি? যেখানে সে ফ্রিলি ড্রিঙ্ক করতে পারবে, মানে ওয়্যার হি ক্যান ড্রিঙ্ক ফ্রিলি। মানে টু হিম আ লিবার্টি হল ইজ এ প্লেস ওয়্যার হি ক্যান ড্রিঙ্ক ফ্রিলি। আবার বলছি, টু হিম আ লিবার্টি হল ইজ এ প্লেস ওয়্যার হি ক্যান ড্রিঙ্ক ফ্রিলি। লিবার্টি হল এমন একটা প্লেস যেখানে সে ফ্রিলি ড্রিঙ্ক করতে পারবে। বলছি একটু আগে তো আপনিই বললেন লিবার্টি হল। এরপরে লিবার্টি হল কথাটা বলার মাধ্যমে মিস্টার হার্ডকেসেল মিন করতে চেয়েছিলেন যে নিজের মতো করে টাইম কাটাও, ঠিক আছে, এখানে এসে মদ খাও, এইটা কিন্তু মিস্টার হার্ডকেসেল মিন করতে চাননি। বোঝা গেছে? কিন্তু যেহেতু মারলো এটাকে ইন ভাবছে এবং সেই কারণের জন্য সে বলল স্যার ইউ কল ইট অ্যাজ এ লিবার্টি হল, সো আই বিলিভ দেয়ার মাস্ট নট বি এনি রেস্ট্রিকশন ইন টার্মস অফ ড্রিঙ্কিং ওয়াইন। হার্ডকেসেল তখন কি বলল? বলছে হিয়ার ইজ এ কাপ স্যার। এরপরে লক্ষ্য করো কি চেয়েছে মার্লো, কি চেয়েছে? গ্লাস অফ পাঞ্চ। মার্লো কি চেয়েছে? গ্লাস অফ পাঞ্চ। কেন? বলেছে পুরো হেকটিক শিডিউল গেছে, পুরো হেকটিক ভাবে লাইফ কেটেছে, সেই জায়গা থেকে এই যে গ্লাস অফ পাঞ্চ যদি সে পায় তাহলে সে বিলিভ করে তার এই হ্যাজার্ডাস জার্নি, এই হ্যাজার্ডাস জার্নি থেকে সে কিছুটা হলো রিলিফ পাবে। কিন্তু হার্ডকেসেল এখানে কি অফার করছেন? ঠিক আছে, তাকে অফার করছেন আ কাপ অফ ডিফারেন্ট ড্রিঙ্ক, এ কাপ অফ ডিফারেন্ট ড্রিঙ্ক। ঠিক আছে, এটা অন্য টাইপের একটা ড্রিঙ্ক অফার করছেন, নট দ্য গ্লাস অফ ওয়াইন। মানে গ্লাস অফ ওয়াইন বা গ্লাস অফ পাঞ্চ তিনি অফার করছেন না, এর পরিবর্তে তিনি অফার করছেন কাপ অফ অল্টারনেটিভ ড্রিঙ্ক। এবং তখন মারলো এসাইডে বলছে, আলাদা করে বলছে, ঠিক আছে, যেটা হার্ডকেসেল শুনতে পাবেন না। এর আগে হার্ডকেসেল আলাদা করে বলেছে এ অদ্ভুত লাজুক ছেলে তো, মানে তিনি শুনেছেন তার বন্ধুর চিঠি থেকে যে মারলো সত্যি সত্যি এক লাজুক ছেলে। এখন এই লাজুক ছেলে এমন এক ছেলে যে এসে এসেই তার ভবিষ্যতের শ্বশুর মশাইকে বলেছে আমাকে এক গ্লাস পাঞ্চ দেবেন। এবং সাথে সাথে মিস্টার হার্ডকেসেল বলছে, কারণ মিস্টার হার্ডকেসেল তো তাকে আত্মীয় বলে মনে করেন, তাকে তার মানে কি বলবো সান ইন ল বলে মনে করছেন, এবং তাই দেখছেন যে পাঞ্চ চাইলো চাইলো অল্প বয়সী ছেলে, আমার পাঞ্চটা দেওয়া উচিত হবে না, কারণ এটা লিটারালি ইনজুরিয়াস টু হেলথ। আমাকে কি করতে লাগবে? আমি ওকে দেব আ কাপ অফ ওয়াইন, মানে এ কাপ অফ ডিফারেন্ট ড্রিঙ্ক। পারছো বুঝতে? তখন মার্লো এসাইডে বলছে এই লোকটা অদ্ভুত তো, সে তার লিবার্টি হলে আমাদেরকে সেটা দিচ্ছে যেটা ও পছন্দ করে। মানে যেখানে ওর উচিত আমাদের ইচ্ছে মতো খাবার সার্ভ করা, বোঝাতে পারছি? যেখানে মিস্টার হার্ডকেসেলের উচিত আমাদের ইচ্ছে মতো খাবার বা আমাদের ইচ্ছে মতো ড্রিঙ্ক অফার করা বা সাপ্লাই করা, কিন্তু আমাদের ইচ্ছে মতো ড্রিঙ্ক সাপ্লাই না করে
সে কি করছে, সে সেই ড্রিঙ্কটাকে সাপ্লাই করছে যেটা তার নিজের পছন্দ। আমরা চাইছি গ্লাস অফ পাঞ্চ, আর ও দিচ্ছে কাপ অফ ডিফারেন্ট ড্রিঙ্ক। পাচ্ছ বুঝতে? বলছে কি বললো, লিবার্টি হল, আর তারপরে আমাদেরকে নিজের মতো করে খেতে দিচ্ছে। এরপরে ও কাপটাকে নিল, কিছু করার নেই, গন্ডগোল করলো না। সে কি করলো, সে কাপটাকে নিল এবং বলল, আই হোপ ইউ উইল ফাইন্ড ইট টু ইয়োর মাইন্ড। ঠিক আছে, I have prepared it with my own hand, and I believe you will own the ingredients are tolerable. এরপরে বলল মিস্টার হার্ডকেসেল কাপটাকে নিয়ে পড়ে বলছে, আমার মনে হয় এই কাপটা খেলে তোমার খুব ভাল লাগবে, এই কাপটা খেলে তোমার খুব ভাল লাগবে। এবং এই কাপটাকে মানে কাপের কন্টেন্টটাকে অর্থাৎ ড্রিঙ্কটাকে আমি নিজের হাতে বানিয়েছি। I prepared it with my own hand and I believe, এবং আমি বিশ্বাস করি কে, এর যে ইনগ্রেডিয়েন্ট মানে একটা ড্রিঙ্ক তো বিভিন্ন কিছু দিয়ে তৈরি হয়, চিনি, জল, তারপরে ওই পাতি লেবু, অল্প একটু নুন, একটু পুদিনা, বিভিন্ন দিয়ে দেখবে একটা ড্রিঙ্ক তৈরি হয়, কাপে করে শরবত টাইপের ড্রিঙ্ক তৈরি হয়। ঠিক আছে, কিছু কিছু মানুষ এই ধরনের ড্রিঙ্ক খুব ভালো বানাতে পারেন। ওই ধরনেরই একটা হেলদি ড্রিঙ্ক, ঠিক আছে, বা হয়তো অল্প কিছু ডিফারেন্ট ওয়াইন মেশানো থাকলেও থাকতে পারে, কারণ ইউরোপিয়ান কান্ট্রিতে, ঠিক আছে, এই ধরনের ওয়াইন গুলো কোনো মানে সারপ্রাইজিং জিনিস নয়, এটা মোটামুটি একটা রেগুলার জিনিস আর কি। বলছে আমি বিলিভ করি আপনি এর ইনগ্রেডিয়েন্ট গুলোকে টলারেবল বলে মনে করবেন। উইল ইউ বি সো গুড অ্যাজ টু প্লিজ মি স্যার? ঠিক আছে, প্লিজ মি স্যার, হিয়ার মিস্টার মার্লো, হিয়ার ইজ টু আওয়ার বেটার অ্যাকোয়াইন্টেন্স। এরপরে তিনি বললেন, উই ড্রিঙ্ক টু বেটার আওয়ার অ্যাকোয়াইন্টেন্স, মানে চলুন এই যে পানীয় আমরা পান করছি, এই পানীয় আমরা একসাথে পান করি। ঠিক আছে, মানে একসাথে পান করি এবং তারপরে আমরা আমাদের বন্ধুত্ব বা আমরা আমাদের সম্পর্ককে, আমাদের পরিচয়কে আরো ভালোভাবে রাখি। মানে ওদের কালচারে হচ্ছে যখন একসাথে গ্লাস নিয়ে দুটো গ্লাসকে একে অপরের সাথে মানে ওই ঠুকে যখন তারা কোন একটা তোমার কি বলবো ড্রিঙ্কে ওরা পান করে, কোন একটা আইটেম অফ ড্রিঙ্কে ওরা পান করে, ওরা বিশ্বাস করে এর মাধ্যমে ওদের পরিচয়, ওদের সম্পর্ক, ওদের আত্মীয়তা আরো বৃদ্ধি পায়। এখানে মিস্টার হার্ডকেসেল তিনি তার ড্রিঙ্কটাকে অফার করলেন এবং অফার করে পরে বললেন যে এই যে ড্রিঙ্কটা আমি আপনাকে দিলাম, এই ড্রিঙ্কটার মাধ্যমে আমাদের পরিচয় আরো দৃঢ় এবং মজবুত হলো। ঠিক আছে, মার্লো তখন এ সাইডে বলছে, a very important fellow this, but he is a character, I will humor him a little. এরপরে বলছে, অদ্ভুত নির্লজ্জ লোক তো, ঠিক আছে, এ তো একটা ক্যারেক্টার, এ তো সম্পূর্ণ এক্সেপশনাল লোক। হি যে ক্যারেক্টার মানে এ তো একটা জিনিস, এসেছি ওর ইনে থাকতে, চাইছি পাঞ্চ, বিক্রি এরই হবে, কিন্তু দিচ্ছে কাপ অফ অল্টারনেটিভ ড্রিঙ্ক, আর সেই ড্রিঙ্কে পাচ্ছ বুঝতে, আমাদের সাথে একসাথে ড্রিঙ্ক করে বলছে আমরা যাতে করে একে অপরের সাথে আরো বেশি পরিচিত হতে পারি, তাই চলো এই ড্রিঙ্ক আমরা একসাথে করি। জায়গাটা বোঝার আছে যে এই যে বলছে চলো আমরা একসাথে ড্রিঙ্ক করি, ঠিক আছে, যাতে করে আমরা ক্লোজ হতে পারি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এক সেকেন্ড হোল্ড করো। দেখো তাহলে শুনতে পাচ্ছ তোমরা আমি যে কথাটা বলছিলাম, যে বলছে এ একটা ক্যারেক্টার,
দেখো এই কথাটা কেন বক্তা এই কথাটা কেন বলল, কারণ এই ধরনের ইনকিপার কোনোদিন মার্লো দেখেনি। মার্লো, যেটা আমি গতকালের ক্লাসে বলেছি, সে এক্সটেন্সিভলি অ্যান্ড ওয়াইডলি ট্রাভেল করে, কিন্তু এতটা এক্সটেন্সিভলি এবং এতটা ওয়াইডলি ট্রাভেল করার পরেও সে এ ধরনের লোককে খুব একটা দেখেনি আজ অব্দি। ঠিক আছে, বলছে হি যে ক্যারেক্টার, মানে এক্সেপশনাল পারসন, এক্সেপশনাল পার্সোনালিটি, বলছে এক অদ্ভুত ধরনের ব্যক্তিত্ব। বলছে দাঁড়াও, আই উইল হিউমার হিম আ লিটল, আই উইল হিউমার হিম আ লিটল, মানে বলছে দাঁড়াও এর সাথে একটু চ্যাট করি, এর সাথে একটু মানে ওই হাস্যরস নিয়ে কথা বলি আর কি, এর সাথে কিছু যোগ করি। ঠিক আছে, এরপরে মারলো এই কথাটা বলল, সো মাই সার্ভিস টু ইউ। ঠিক আছে, মানে হিয়ার আই এম রেডি টু সার্ভ ইউ, ও জেন্টলম্যান, ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক উইথ আস, I cannot say that I will refuse your proposal. No, I can't do that. হেস্টিংস তখন সাইডে বলছে, I see this fellow বলতে মিস্টার হার্ডকেশল, he wants to give us his company. বলছে এই লোকটা সে সব সময় আমাদের পাশে থাকতে চায়, and probably he forgets that he is an innkeeper. বলছে এ ভুলে গেছে যে এ হচ্ছে একজন ইনকিপার। পাচ্ছ বুঝতে, মানে he has forgotten that he is an innkeeper before he has learned to be a gentleman. মানে he behaves more like a gentleman than like a innkeeper. He behaves more like a gentleman, more like a gentleman than like an innkeeper, than like an innkeeper. বলছে এ কার মতো করে বিহেভ করছে, এ বিহেভ করছে জেন্টলম্যানের মতো করে বেশি, ইনকিপারের মতো করে কম। আবার বলছি হি বিহেভস মোর লাইক এ জেন্টলম্যান দেন লাইক অ্যান ইনকিপার। পাচ্ছ বুঝতে, বলছে দিস ফিলো, আবার বলছে দিস ফিলো বলতে মিস্টার হার্ডকেশল। ওরা বলছে, মানে এখানে হেস্টিংস আলাদা করে বলছে, বলছে এটা হেস্টিংস স্পিচ, নট অডিবল টু হার্ডকেসেল, বাট অল দ্য স্পিচেস আর অডিবল টু দ্য অডিয়েন্স, কারণ আমরা ওই অডিয়েন্সের মধ্যে পড়ছি। ঠিক আছে, আমরা রিডার, আমরা সবকিছু শুনতে পাবো, লোকের মনের কথা থেকে শুরু করে সমস্ত ছোট বড় সমস্ত রিমার্ক আমরা শুনতে পাবো। তার মানে বলতে চাইছে, বোঝার চেষ্টা করো, বলছে ও ইনকিপার, ওর কাজ ওখানে শেষ হয়ে গেছে, আমাদেরকে আমন্ত্রণ করে, আমন্ত্রণ করারও কোনো দরকার থাকেনি, কারণ কোনো হোটেল মালিক এসে গেস্টকে ডাকে না, until and unless the guest happens to be a very formidable character. গেস্ট খুব ফর্মিডেবল না হলে এরকম করে কেউ ডাকে না। ঠিক আছে, তো যাই হোক, সে না হয় আমাদেরকে ডাকলো ডাকলো, কিন্তু তারপরে কন্টিনিউয়াসলি আমাদের পাশে এরকম করে দাঁড়িয়ে থাকবে? আমাদের পাশে এরকম করে ওর কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থাকা উচিত নয়। কেন উচিত নয়? কারণ হি শুড বিহেভ মোর লাইক এন ইনকিপার, মানে হিজ বিহেভিয়ার শুড বি প্রফেশনাল, নট পার্সোনাল। অর্থাৎ তার এই যে বিহেভিয়ারটা রয়েছে, এই বিহেভিয়ারটা একটু বেশি প্রফেশনাল হওয়া উচিত, এই বিহেভিয়ারটা আদৌ পার্সোনাল হওয়া উচিত নয়। কিন্তু এখানে হেস্টিংস বলতে চাইছে যে মিস্টার হার্ডকেসল দ্য ইনকিপার, এ আমাদের সাথে পার্সোনালি বেশি বিহেভ করছে, প্রফেশনালি কম বিহেভ করছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মার্লো বলছে, ফ্রম দ্য এক্সিলেন্স অফ ইউর কাপ মাই ওল্ড ফ্রেন্ড, I suppose you have a good deal of business in this part of the country. এরপরে লক্ষ্য করো মার্লো একটু আগে কি বলেছে। মার্লো বলেছে যে লোকটা যেহেতু একটু বেশি আমাদের সাথে টাইম স্পেন্ড করতে চাইছে, তাহলে চলো এর সাথে একটু বেশিক্ষণ কথা বলে এর সাথে মানে একটু যোগ করি আর কি, মানে লেটস কাট সাম জোকস, লেটস স্পেন্ড সাম টাইম, let's cut some jokes, let's spend some time. Also from the excellence of your cup, and excellence বলতে good quality, আবার বলছি
এক্সিলেন্স বলতে গুড কোয়ালিটি। বলছে ফ্রম দ্য গুড কোয়ালিটি অফ ইউর কাপ মাই ওল্ড ফ্রেন্ড, বলছে মাই ওল্ড ফ্রেন্ড, তোমার কাপের ভালো কোয়ালিটি দেখে, তোমার কাপের ভালো কোয়ালিটি দেখে মাই ওল্ড ফ্রেন্ড আই সাপোজ ইউ হ্যাভ আ গুড ডিল অফ বিজনেস। যে আমার মনে হয় আপনার তো ভালো রকমের ব্যবসা চলে, ব্রিস্ক বিজনেস। তুমি জিজ্ঞাসা করতে পারো যে স্যার কাপের ভালো কোয়ালিটি বলতে বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি যে কাপ অফ ড্রিঙ্কটা মিস্টার হার্ডকেসেল মার্লো এবং তার বন্ধু হেস্টিংসকে অফার করেছেন, সেই ড্রিঙ্কটা খেয়ে ওদের খুব মিষ্টি লেগেছে বা খুব ভালো লেগেছে, বুঝতে পারছো, মানে খুব ডেলিসিয়াস লেগেছে। এবং তারপরে বলছে দারুণ হাত তো আপনার, ভালো শরবত বানাতে পারে, ভালো এ ধরনের পানীয় বানাতে পারে। বলছে আর আপনার ভালো পানীয় বানানোর হাত দেখে বুঝতে পারছি আপনার তো এই জায়গায় ভালোই ব্যবসা চলে। চেষ্টা বোঝা যাচ্ছে এই ব্যবসার কথাটা কেন বললো, ব্যাপারটা বুঝতে পারছো? এই ভালো ব্যবসার কথা কেন বললো? এর মানে কি, ওরা তো বলছে আপনি ইনকিপার, আপনি ড্রিঙ্ক বানান, সুতরাং এই ড্রিঙ্ক নিশ্চয়ই এই জায়গাতে বিক্রি হয়। ব্যাপারটা বুঝতে পারছো? মানে লেটস সে আমি তোমার ঘরে গেছি, আমি ভেবেছি তোমার ঘরটা হচ্ছে একটা চা দোকান, তুমি আমাকে চা দিচ্ছ, আমি ভেবেছি তুমি চা দোকানি। আমি চাটা খেলাম, তারপরে বললাম ওমা চায়ের যে খুব স্বাদ, এত সুন্দর চা, তাহলে নিশ্চয়ই আপনার ব্যাপক বিক্রি হয় চায়ের কাপে, কারণ এত সুন্দর চা বানালে মানুষ তো মাছির মতো উড়ে এসে চা খাবে। বোঝাতে পারছি? তাহলে মারলো ওই একই কথা মিস্টার হার্ডকেসেলকে বলছে, বলছে ইমা কি সুন্দর পানীয় বানিয়েছেন আপনি, আর এই পানীয় পান করে পর হার্ডকেসেলের অড লাগছে, দ্যাট ইজ সেপারেট ম্যাটার, ওটাই তো মিস্টেক অফ দ্য নাইট, ওটাকে নিয়েই তো এই পুরো নাটকটা, বুঝতে পারছো? সবাই ভুল ভেবে চলেছে, মারলেও ভুল নয়, হার্ডকেসেলেও ভুল না, না হলে মারলেও ভুল, না হলে হার্ডকেসেলেও ভুল। এটা পুরোপুরি টনি লামকিন মাঝখান থেকে মেন গেমটা খেলে দিয়েছে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে বলছে ফ্রম দ্য গুড কোয়ালিটি অফ ইউর কাপ, অর্থাৎ আপনার কাপ কন্টেনার ফর দ্য থিং কন্টেন্ট, আপনার কাপের ভালো কোয়ালিটি থেকে আমরা বুঝতে পারছি আপনার ভালো ব্যবসা চলে গ্রামের এই এরিয়ায়, কান্ট্রি মানে ভিলেজ। ওয়ার্ম ওয়ার্ক নাও এন্ড দেন অ্যাট ইলেকশন আই সাপোজ। বলছে হার্ডকেসেল মাস্ট হ্যাভ আ ব্রিস্ক সেল অফ হিজ ওয়াইন ডিউরিং ইলেকশন টাইম। এখানে ইলেকশন মানে ইলেকশন টাইম, এখানে ইলেকশন মানে ইলেকশন টাইম, নির্বাচনের সময়। বলছে নির্বাচনের সময় এই ধরনের ড্রিঙ্ক গুলোর বিক্রি বেড়ে যায়। আবার বলছি নির্বাচনের সময় এই ধরনের ড্রিঙ্ক গুলোর বিক্রি বেড়ে যায়। বলছে নির্বাচনের সময় নিশ্চয়ই আপনার প্রচুর বিক্রি হয়। এখানে ওয়ার্ম ওয়ার্ক মানে ঠিক আছে রেকর্ড সেল, এটাকে বলা হয় রেকর্ড সেল। রেকর্ড সেল মানে প্রচুর বিক্রি। তখন হার্ডকেসেল বলছে না না ওই কাজ আগে করতাম, এখন ছেড়ে দিচ্ছে। হার্ডকেসেল বুঝে উঠতে পারছেন না অ্যাকচুয়ালি আগে তিনি এই ধরনের কাপ অফ ওয়াইন বানাতেন এবং সেটা সেল করতেন, এই লাইনটার মাধ্যমে সেটা প্রমাণিত। এবং তিনি এই মুহূর্তে বলছেন যে আই হ্যাভ গিভেন আপ দ্যাট ওয়ার্ক লং এগো, আই হ্যাভ গিভেন আপ দ্যাট ওয়ার্ক লং এগো, যে আমি এই ধরনের বিক্রি টিক্রি ছেড়ে দিয়েছি। Since our betters have hit upon the expedient of electing each other, there is no business for us that sell ill. ভালো করে বুঝবে, বলছে আমাদের যারা বেটার, পাচ্ছ বুঝতে? এখানে বেটার বলতে লিখো those persons who are politically wiser, WISER। আবার বলছি বেটার মানে কি, গুড এর কম্পারেটিভ ফর্ম, কিন্তু বেটার বলতে আমি কি বললাম, যারা পলিটিক্যালি ওয়াইজার। আবার বলছি বেটার বলতে আমি কি বললাম, যারা পলিটিক্যালি ওয়াইজার। ঠিক আছে, মানে সিন্স দ্য পারসনস হু আর পলিটিক্যালি ওয়াইজার দেন আস। ঠিক আছে, বলছে যেহেতু তারা, যারা আমাদের থেকে পলিটিক্যালি অনেক বেশি ভালো বুঝে, তারা কি করে, দে মে হিট আপন দ্য এক্সপেডিয়েন্ট। এরপরে বুঝতে হবে এই এক্সপেডিয়েন্ট কথাটা মানে কি। ঠিক আছে, টু অ্যাচিভ সামথিং
টু অ্যাচিভ সামথিং ইদার বাই ফেয়ার অর ফাউল মিনস। আবার বলছি এক্সপিডিয়েন্ট কথাটা মানে কি? টু অ্যাচিভ সামথিং, কোনো কিছুকে অ্যাচিভ করা, সেটা ভালো পথে বা খারাপ পথে। আবার বলছি এক্সপিডিয়েন্ট কথাটা মানে কি? টু অ্যাচিভ সামথিং ইদার বাই ফেয়ার অর ফাউল মিনস। টু অ্যাচিভ সামথিং ইদার বাই ফেয়ার অর ফাউল মিনস। ঠিক আছে, মনে রাখবে অ্যাকচুয়ালি কেসটা কি হচ্ছে। মনে রাখবে ডিউরিং ইলেকশন মিস্টার হার্ডকেসেল তিনি কি করেন? তিনি প্রচার করেন নিজের জন্য, তার বন্ধুদের জন্য, তার রিলেটিভদের জন্য। And he kept a good store of excellent wine to treat voter to free drink at his house to win their support. মানে ভোটের সময় মিস্টার হার্ডকেসেল প্রচার করেন, যেমন ভাবে প্রার্থীরা প্রচার করেন, নিজের জন্য প্রচার করেন, তার বন্ধুদের জন্য প্রচার করেন, তার রিলেটিভদের জন্য প্রচার করেন, মানে করতেন আর কি। এবং তিনি কি করতেন? তিনি একটা গুড স্টোর অফ এক্সেলেন্ট ওয়াইনকে নিজের ঘরের মধ্যে রাখতেন ভোটারদেরকে দেওয়ার জন্য, যাতে করে তারা তার বাড়িতে এসে ফ্রিলি ড্রিঙ্ক করতে পারে এবং তার ফেভারে বা তার বন্ধুদের ফেভারে বাই হুইচ দে ক্যান কাস্ট দেয়ার ভোট, তার ফেভারে বা তার বন্ধুদের ফেভারে, যাতে করে তারা ভোটটা দিতে পারে। ব্যাপারটা বুঝতে পারছি? এরপরে লক্ষ্য করো এখনকার টাইমে, এরপরে বলে রাখছি, এখনকার টাইমে একটা সমস্যা হয়েছে। সমস্যাটা যে পার্লামেন্টের সিটগুলো এখন আর কন্টেস্টেড হচ্ছে না। দ্য সিটস ইন দ্য পার্লামেন্টস আর নট কন্টেস্টেড। পাচ্ছ বুঝতে? এখনকার দিনে ইংলিশ পার্লামেন্টের সিটগুলো ইলেকশন হচ্ছে না, সিলেকশন হচ্ছে। আমি আবার বলছি, একটা হয় ইলেকশন আর একটা হয় সিলেকশন। ইলেকশন মানে নির্বাচন, যেখানে তোমার আমার ভোটার কার্ড দিয়ে আমরা ভোট দিই। পাচ্ছ বুঝতে? আমরা কাদেরকে ইলেক্ট করি? আমরা এমএলএ ইলেক্ট করি, এমপি ইলেক্ট করি। পাচ্ছ বুঝতে? কিন্তু সেই এমএলএ এবং এমপি তারা রাষ্ট্রপতিকে সিলেক্ট করেন। ব্যাপারটা বুঝতে পারছি? সুতরাং একটা হয় ইলেকশন আর একটা হয় সিলেকশন। তাহলে যখন ইলেকশন আছে, যখন ইলেকশন হয়, অর্থাৎ যখন নির্বাচন হয়, যখন ভোট হয়, তখন মিস্টার হার্ডকেসেল তিনি বলতেন যে একটা সময় যখন ভোট হতো, সেই মুহূর্তে আমি আমার বাড়িতে ভালো রকম গুড স্টোর অফ ওয়াইন আমি রাখতাম। পাচ্ছ বুঝতে? এবং তারপরে আমি কি করতাম? আমি ভোটারদেরকে খাওয়াতাম, যাতে করে ভোটাররা আমাকে বা আমার যে ফেভারিট প্রার্থী, যাকে আমি নমিনেট করেছি, ঠিক আছে, তাকে যাতে করে ভোট দিতে পারে, সেটা আমি সবসময় চেষ্টা করতাম। বলছে কিন্তু এখন কি হয়েছে? এখন সমস্যাটা হচ্ছে এটাই, এখন পার্লামেন্টে সিটগুলো আর কন্টেস্টেড হয় না। আর কন্টেস্টেড হয় না বলে যারা এল বিক্রি করে, আগে এল হচ্ছে ইজ দ্য ড্রিঙ্ক, ব্যাপারটাকে বুঝতে হবে। লাইনগুলোকে অ্যাভয়েড করে পালিয়ে গেলে চলবে না, যে লাইনটা টাপ আছে চলো অ্যাভয়েড করে পালিয়ে যাই, এরকম নয়। প্রত্যেকটা লাইনের চ্যালেঞ্জকে নিতে হবে। বলছে আমরা এই মুহূর্তে যারা এল বিক্রি করি, এল ইজ দ্য ড্রিঙ্ক, বলছে আমাদের হাতে আর কিছু নেই। তার মানে কি? আমাদের হাতে আগে ছিল অনেক কিছু। আমি কি বোঝাতে পারছি? আমাদের হাতে আগে ছিল অনেক কিছু। আচ্ছা, কখন ছিল? যখন ইলেকশন হতো, যখন আমি আমার ফেভারিট ক্যান্ডিডেটকে নমিনেট করতাম এবং তার হয়ে প্রচার করতাম, এবং তাকে ইলেক্ট করানোর জন্য আমি কি করতাম না, আমি ডেফিনেটলি আমার যে ফেভারিট প্রার্থী, ব্যাপারটা বুঝতে পারছো, মানে তাকে তার তার ফেভারে আমি কিছু কথা বলতাম। ব্যাপারটা বুঝতে পারছো? এবং ভোটারদেরকে আমি কি করতাম? আমি বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ড্রিঙ্কিং আইটেম, এগুলোকে ফ্রিলি বা লিবারেলি আমি তাদেরকে খেতে বলতাম, যাতে করে তারা আমার বাড়িতে আসতো, তারা খেত, তারা ইনফ্লুয়েন্সড হতো এবং আমার যে ফেভারিট প্রার্থী তাকে ভোট দিত। ঠিক আছে? বলছে এখন আর এগুলো নেই। মার্লো স্পিচটা আরো আগের থেকে পড়ো। বলছে স্যার, আপনার কাপের কোয়ালিটি দারুণ এবং আশা করি ভোটের সময় আপনার তো ভালো বিক্রি হয়, প্রচন্ড রকমের কাজ হয় এখানে। ওয়ার্ক মানে রেকর্ড সেল হয় ইলেকশনের টাইম।
তখন বলছে না স্যার, আমি আগে এগুলো করতাম, এখন ছেড়ে দিয়েছি। আগে আমি এগুলোকে করতাম, এখন এগুলোকে ছেড়ে দিয়েছি। বলছে কারণ আমাদের যারা বেটার, আমাদের বেটার মানে যারা আমাদের থেকে পলিটিক্যালি ওয়াইজার, হচ্ছে তারাই এখন হিট আপন দ্য এক্সপেডিয়েন্ট, তারাই এখন ইলেক্টিং ইচ আদার, মানে কি পলিটিক্যালি সুপিরিয়র লোকরাই ফেয়ার ফাউল যে কোনো মিডিয়ামের মাধ্যমে তারা এখন একে অপরকে নির্বাচনে ব্যস্ত, অর্থাৎ ইলেকশন নয়, তারা কি করে দিচ্ছে, তারা সিলেক্ট করে দিচ্ছে, অর্থাৎ নেতারাই নেতাদেরকে সিলেক্ট করে দিচ্ছে। হচ্ছে তাই আর কোনো ব্যবসা নেই আমাদের জন্য। আমরা যারা এল বিক্রি করি, মানে আমরা যারা এল বিক্রি করি, আজকে আমাদের এখন কোনো কাজ নেই, বাট আগে আমাদের কাজ ছিল। ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না, জায়গাটা বোঝার চেষ্টা কর। এম আই ক্লিয়ার অর নট? বুঝতে পেরেছো কি পারোনি? বোঝা যাচ্ছে? বাবা কতবার জিজ্ঞেস করবো একটা কথা। তাহলে লক্ষ্য করো, তিনি খুব সিম্পল ভাবে বললেন যে আমরা যারা এখানে রয়েছি, those who are here, we have no job to do right now, আমাদের এই মুহূর্তে আর সেরকম কোনো কাজ নেই। হেস্টিংস বলছে সো দেন ইউ হ্যাভ নো টার্ম ফর পলিটিক্স আই ফাইন্ড। বলছে তাহলে স্যার এখানে টার্ম ফর কথাটা মানে ইন্টারেস্ট। বলছে তাহলে আপনারা নিশ্চয়ই রাজনীতিতে কোনো ইন্টারেস্ট নেই। তখন হার্ডকেসেল বলছে নট ইন দ্য লিস্ট, রাজনীতিতে এতটুকু আর ইন্টারেস্ট নেই। একটা সময় ইন্টারেস্ট ছিল, বাট এই মুহূর্তে আর রাজনীতিতে কোনো ইন্টারেস্ট নেই। বলছে একটা সময় ছিল, দেয়ার ওয়াজ এ টাইম, মানে ওয়ান্স আপন এ টাইম, পাচ্ছ বুঝতে, যখন তিনি ইলেকশনে পার্টি মানে কন্টেস্ট করতেন বা তার বন্ধুরা কন্টেস্ট করতো। বলছে একটা সময় আই ফ্রেটেড মাইসেলফ, মানে আই ওয়ারিড মাইসেলফ। বলছে একটা সময় আমি খুব রেগে যেতাম বা চিন্তা করতাম, কোনটা নিয়ে? অ্যাবাউট দ্য মিস্টেকস অফ গভর্নমেন্ট, সরকারের কি কি ভুল। সরকারের দেখবে অনেক সময় অনেক ভুল স্টেপ নেয়, এবং সরকারের এই ভুলগুলোকে নিয়ে পাচ্ছ বুঝতে অনেক সময় কি হয়, মানুষরা চিন্তিত হয়ে পড়ে, মানুষরা সমালোচনা করে, ব্যাপারটা বুঝতে পারছি? তো মনে রাখবে, তো একটা সময় আমি খুব চিন্তা করতাম সরকারের ভুলকে নিয়ে, পাচ্ছ বুঝতে? মনে রাখবে, হিয়ার যে রেফারেন্স, এই মিস্টেক অফ দ্য গভর্নমেন্ট, এই ফ্রেজটার মাধ্যমে এখানে একটা রেফারেন্স রয়েছে। হিয়ার ইজ এ রেফারেন্স, REFERENC, এখানে একটা রেফারেন্স রয়েছে টু দ্য এরর্স অফ অ্যাডমিনিস্ট্রেশন, টু দ্য এরর্স অফ অ্যাডমিনিস্ট্রেশন, ADMINIS TRATION। আবার বলছি, হিয়ার ইজ এ রেফারেন্স টু দ্য এরর্স অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন পরিচালনা করার ভুলের কথা বলা হচ্ছে। এবং সেটাকে ভুলটা করেছিলেন লর্ড নর্থ, ঠিক আছে? তার মানে লর্ড নর্থ যখন ইংল্যান্ডের শাসক ছিলেন, সেই লর্ড নর্থ তিনি অ্যাডমিনিস্ট্রেশনে একটা বিরাট বড় ভুল করেছিলেন, এবং যে ভুলের কারণে নর্থ আমেরিকান কলোনিতে এবং ইন্ডিয়ান কলোনিতে, কারণ আমেরিকাকে সেই মুহূর্তে ডমিনেট করতো ইংল্যান্ড, আবার ইন্ডিয়াকেও ডমিনেট করতো ইংল্যান্ড। এই লর্ড নর্থের ভুলের কারণে আমেরিকান কলোনি এবং ইন্ডিয়ান কলোনির মধ্যে প্রচুর রকমের ট্রাবল, প্রচুর রকমের প্রবলেম এটা ক্রিয়েটেড হয়েছিল। মাল্টিপল ট্রাবলস অ্যান্ড মাল্টিপল প্রবলেমস, এগুলো কি হয়েছিল? এগুলো ক্রিয়েটেড হয়েছিল। কোথায় ক্রিয়েটেড হয়েছিল? আমেরিকান কলোনিতে ক্রিয়েটেড হয়েছিল। কোথায় ক্রিয়েটেড হয়েছিল? ইন্ডিয়ান কলোনিতে ক্রিয়েটেড হয়েছিল। বলতে একটা টাইম ছিল যখন আমি খুব রেগে যেতাম সরকারের ভুলগুলোকে নিয়ে। এখানে সরকার বলতে ব্রিটিশ গভর্নমেন্টের কথা বলা হচ্ছে, কারণ আমরা একটা ব্রিটিশ ড্রামাকে পড়ছি।
বলছে একটা টাইম ছিল, দেয়ার ওয়াজ এ টাইম, মানে ওয়ান্স আপন আ টাইম আই ফ্রেটেড মাইসেলফ, মানে আই ভ্যারিড মাইসেলফ। আমি খুব চিন্তা করতাম। কোনটাকে নিয়ে চিন্তা করতাম? অ্যাবাউট দ্য মিস্টেকস অফ গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনের যে ভুল, সেই গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনের ভুলগুলোকে নিয়ে আমি চিন্তা করতাম। কাদের মতো? লাইক আদার পিপল। অর্থাৎ একটা দেশের মধ্যে অন্যান্য সাধারণ নাগরিক যেরকম ভাবে সরকারের ভুল নিয়ে চিন্তা করে, আমিও একটা টাইমে সরকারের ভুল নিয়ে খুব চিন্তা করতাম। কিন্তু আমি দেখতাম যে আমি দিনের পর দিন রেগে যাচ্ছি, কিন্তু সরকার আর বেটার হচ্ছে না। পাচ্ছে বুঝতে? আমি এটা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? যে আমি দিনের পর দিন রেগে যাচ্ছি, বাট সরকার আর বেটার হচ্ছে না। কেসটা হয় দেখবে, সমালোচনা করছো, ঠিক আছে, মানে ক্রিটিকরা প্রচন্ড রেগে যাচ্ছে, কিন্তু তারা যে জিনিসটাকে সমালোচনা করছে, মানে গভর্নমেন্ট স্টিল হ্যাজ নট রেকটিফাইড ইটস পলিসি, সরকার তার পলিসি গুলোকে রেকটিফাই করেনি। পাচ্ছ বুঝতে? সরকারের যে ফ্লস এন্ড যে এরর্স এন্ড যে নেগেটিভস যেগুলো আছে, সেগুলো ওরকমই থেকে যাচ্ছে। ওগুলো কোনো রকম কোনো চেক হচ্ছে না, ওগুলো যেরকম থাকার সেরকমই থেকে যাচ্ছে। আর এদিকে আমি কি হয়ে যাচ্ছি? আমি প্রচন্ড রকমের রেগে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো? বলছে তখন আমি ডিসাইড করলাম যে সরকারকে সরকারের হাতে ছেড়ে দিই। মানে আমার সমালোচনা করাতে সরকার যেহেতু কোন রকম কোনো উন্নতি করছে না, বা সরকার যেহেতু আমার সমালোচনার দ্বারা প্রভাবিত নয়, তাহলে খামোখা আমি সমালোচনা করতে যে কেন মাথা গরম করব, আমার ব্লাড প্রেশার আমি কেন হাই করব, আমি কেন অশান্তিতে থাকতে যাব? আই লেফট ইট, আমি ছেড়ে দিয়েছি টু মেন্ড ইটসেলফ, যে সরকার পারলে নিজেকে নিজের মতো করে চেক করুক, আমি পারবো না কোনো ইনিশিয়েটিভ নিতে, আমি পারবো না কোনো স্টেপ নিতে। আচ্ছা বুঝতে? বলছে সেদিন থেকে আমি আর কোন রকম কোনো ট্রাভেল করিনি, মানে আমি আদৌ কোনো চিন্তা করিনি। সেদিনের পর থেকে আমি আদৌ কোন রকম কোনো চিন্তা করিনি। আমি কাকে নিয়ে চিন্তা করিনি? আমি না হায়দার আলীকে নিয়ে চিন্তা করি, না আলী খানকে নিয়ে চিন্তা করি। ভালো করে বুঝবে, আমি কাকে নিয়ে চিন্তা করি না? আমি হায়দার আলীকে নিয়ে চিন্তা করি না, আমি আলী খানকে নিয়েও চিন্তা করি না। ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? হায়দার আলীকে মনে রাখবে, হায়দার আলী was the Sultan of Mysore in the time of Clive and Hastings. যখন আমাদের দেশকে লর্ড ক্লাইভ এবং ওয়ারেন হেস্টিংস পরিচালনা করতেন, সেই মুহূর্তে হায়দার আলী ছিলেন মাইসোরের সুলতান। হি ইন্ট্রিগড अगेंस्ट দ্য গভর্নমেন্ট, তিনি সেই মুহূর্তে গভর্নমেন্টের এগেনস্টে মানে তিনি গেছিলেন। ওটা 1769 সালের গল্প। আর তুমি লক্ষ্য করো অলিভার গোল্ডস্মিথ যেগুলো রেফারেন্স দিচ্ছেন, সব ওই 1765, 67, 69 ওই টাইমের সব রেফারেন্স গুলো দিচ্ছেন। এটা গতকাল বললাম কমেটের কথা, গতকাল বললাম মাউন্ট ভিসুভিয়াস থেকে অগ্নুৎপাতের কথা, সব তো ওই টাইমের রেফারেন্স। ইয়েস অর নো বলো? তাহলে ব্যাপারটা বুঝবে। তার মানে তুমি বলবে স্যার হায়দার আলী তো ভারতের লোক, হায়দার আলীকে নিয়ে, ঠিক আছে, ব্রিটিশ লোকের এত মাথা ব্যথা কেন? আরে ভাই তুমি ব্যাপারটাকে বোঝো। আজকে যদি ধরো ভারতবর্ষের আন্ডারে একটা দেশ থাকে, ভারতবর্ষের আন্ডারে একটা দেশ থাকে, সেই দেশের মধ্যে যদি ঝামেলা হয়, সেটা কি ভারতবর্ষের প্রত্যেকটা লোকের উপরেও তো সেটা একটা চাপ। ব্যাপারটা বুঝতে পারছি? আমাদের দেশ খুব বড় দেশ, আমরা কাউকে পরাধীন রাখি না, দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট। কি বলছি বোঝা যাচ্ছে? বাট অনেক দেশ তো এরকম পরাধীন রেখেছিল, যেমন এই দেশটা ইউকে, মানে ইংল্যান্ড, বুঝতে পারছো? এরাই তো একটা সময় পুরো পৃথিবীকে মোরললেস, বুঝতে পারছো, পরাধীন রেখেছিল। তাহলে ভারতবর্ষের কোন সম্রাট, কোন সুলতান, কোন রাজা, সে যদি ব্রিটিশের এগেনস্টে যুদ্ধ করে দেয় বা বিদ্রোহ করে দেয়, সেটা কি ইংলিশ কমন সিটিজেন, ইংলিশ কমন সিটিজেনের উপরে সেটা তো একটা প্রেসার, সেটা তো একটা বার্ডেন। আমি কি বোঝাতে পারছি কম বেশি? তাহলে লাইনটাকে বুঝবে। বলছে মিস্টার হার্ডকেশাল বললেন একটা টাইম, ওয়ান্স আপন আ টাইম
আমি আবার বলছি, লাইন লাইন দেখে ভয় পেয়ে পালিয়ে যাওয়া চলবে না, ফেস করো লাইনগুলোকে, পাচ্ছ বুঝতে, প্রবলেমগুলোকে সর্ট আউট করতে হবে, ঠিক আছে? ভয় পেয়ে পালিয়ে যাওয়া চলবে না, যে কমপ্লিকেটেড পালিয়ে যায় চলো স্কিপ দিয়ে দিই, এসবের কোনো গল্প নেই, ফেস করো চ্যালেঞ্জগুলোটাকে, লাইনটাকে বুঝবে। বলছে একটা টাইমে যখন গভর্নমেন্ট, আমার ব্রিটিশ গভর্নমেন্টের কথা বলছে আর কি, সে ব্রিটিশ গভর্নমেন্ট একটা টাইমে খুব ওয়ারিড হতো, ব্রিটিশ গভর্নমেন্ট একটা টাইমে খুব টেন্সড হতো, ব্রিটিশ গভর্নমেন্ট খুব মানে জটিলতার মধ্যে ছিল যখন হায়দার আলী বিদ্রোহ করেছিলেন। বলছে একটা টাইমে আমি হায়দার আলীকে নিয়ে ভাবতাম, আমি আলী খানকে নিয়ে ভাবতাম, কন অ্যাকচুয়ালি ওরা কি করতে, ওরা বহু কিছুকে বলতে পারে না, যেমন ওরা খানটাকে বলতে পারে না, খানটাকে ওরা কন বলে, পাচ্ছ বুঝতে, কারণ ব্রিটিশ লোক উচ্চারণটা করতে পারে না, ব্যাপারটা বুঝতে পারছো? এরপরে লক্ষ্য করো তাহলে এই আলী খান, এখানে আলী খান বলতে মীর কাসিমের কথা বলা হচ্ছে। আমি আবার বলছি, আলী খান বলতে কার কথা বোঝানো হচ্ছে? মীর কাসিমের কথা বলা হচ্ছে, মীর কাসিম, ঠিক আছে? এরপরে বোঝার চেষ্টা করো। তো এটা ব্যাটেল অফ বক্সারের রেফারেন্স, হিয়ার ইজ এ রেফারেন্স টু দ্য ব্যাটেল অফ বক্সার, ব্যাটেল অফ বক্সার, BUXAR, খুব ভুল না করলে যেটা 1764 সালে হয়েছিল, ব্যাটেল অফ বক্সার যেটা 1764 সালে হয়েছিল। তাহলে লক্ষ্য করো, আজ এই বক্সারের যুদ্ধ, প্লাসির যুদ্ধ, বুঝতে পারছো? এই যুদ্ধগুলোকে নিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট, দেখো মিস্টার হার্টকেসেল কোনোদিন ভারতবর্ষে আসেননি, কিন্তু ভারতবর্ষের মধ্যে তৈরি হওয়া এই প্রত্যেকটা যুদ্ধ, পাচ্ছ বুঝতে, তাকে ওখানে নাড়া দিচ্ছে, তিনি এটাকে নিয়ে চিন্তিত কেন? কারণ তিনি পলিটিক্যালি অ্যাওয়্যার একজন সিটিজেন, রাজনৈতিকভাবে সচেতন একজন সিটিজেন, আর রাজনৈতিকভাবে একজন সচেতন, মানে কি মাফ করবে, সচেতন তোমার কি বলবো, নাগরিক, তিনি তো তার দেশের এই জিনিসগুলোকে নিয়ে তিনি ভাববেনই। রাজনৈতিকভাবে সচেতন একজন নাগরিক, তিনি এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে অবশ্যই ভাববেন, কি বলছে বোঝা যাচ্ছে? এবং সেটা এখানে হচ্ছে, তিনি টেনশন করছেন, ওদিকে আলী খান কি করে দিল, ওদিকে হায়দার আলী কি করে দিল, তার টেনশন লাগছে, বলছে আগে আমি খুব ভাবতাম, আগে আমি লর্ড নর্থের ভুল নিয়ে আমি সমালোচনা করতাম, ওদিকে আলী খানকে নিয়ে আমি ভাবতাম, ওদিকে হায়দার আলীকে নিয়ে আমি ভাবতাম, হচ্ছে আজকের ডেটে আর ভাবি না। কেন ভাবি না? কারণ আমি দেখতাম যে আমি যত সমালোচনা করতাম আখের আমারই ক্ষতি হতো, কেন কে? কারণ আমি রেগে যেতাম, সরকার নিজের স্টেপ থেকে সরতো না, সরকার নিজেকে রেকটিফাই করতো না, তাহলে খামুখা আমি সমালোচনা করে আমার মাথা গরম করে আমি কি করব বলো? আমি কি বোঝাতে পারছি? হোয়াই শুড আই মাচ ভ্যারি, হোয়াই শুড আই মাচ ভ্যারি, আমি কেন খামোকা টেনশন করতে যাব, আমি কেন খামোকা ভাবতে যাব? আমি আর এত ভাবতে পারবো না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আই অ্যাম নট রেডি টু থিঙ্ক অফ ইট, আমি আর এটাকে নিয়ে একদম ভাবতে নারাজ, আমি পারবো না ভাবতে, আমার পক্ষে ভাবা সম্ভব নয়, ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে লাইনটাকে বোঝার চেষ্টা করো, বলছে আমি আর এগুলোকে নিয়ে ভাবতে পারবো না, হায়দার আলীকে নিয়ে ভাবতে পারবো না, আলী খানকে নিয়ে ভাবতে পারবো না, আমার কাছে এখন হায়দার আলী, আলী খান ওই আলী ক্রোকারের মতো, এটা আলী নয়, এটা এলি, এলি ক্রোকার is a character in a popular Irish song, is a character, 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 আবার বলছি is a character in a very popular বা in a popular Irish song, একটা পপুলার আইরিশ গানের চরিত্র। আবার বলছি এলি ক্রোকার ইজ এ ক্যারেক্টার ইন এ ভেরি পপুলার আইরিশ সং, ঠিক আছে? একটা পপুলার, ব্যাপারটা বোঝা যাচ্ছে? একটা পপুলার আইরিশ সং এর ক্যারেক্টার, আমি কি বললাম বোঝা যাচ্ছে? মানে তুমি বলবে স্যার এলি ক্রোকারটার সাথে এর কি কানেকশন বুঝতে পারছি না, এটা বোঝানোর জন্য, ঠিক আছে, আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো দুটো চরিত্র আছে, সুপারম্যান আর স্পাইডারম্যান, দুজন হচ্ছে রাজনৈতিক নেতা,
এবং তাদের রাজনৈতিক কাণ্ড কারখানার দ্বারা তুমি যথেষ্ট রকমের মানসিকভাবে আজকে বিস্বাদের মধ্যে রয়েছে। আর একটা কার্টুনের চরিত্র হচ্ছে মিকি মাউস। তুমি এখন বললে সুপারম্যান আর স্পাইডারম্যান এখন আমার কাছে মিকি মাউস, বুঝতে পারলে? মানে ইউ আর নো লঙ্গার বোদার্ড অ্যাবাউট সুপারম্যান অ্যান্ড স্পাইডারম্যান, দে আর অ্যাজ ইনসিগনিফিকেন্ট টু ইউ অ্যাজ মিকি মাউস ইজ ইনসিগনিফিকেন্ট। মানে আমি এই মুহূর্তে আর হায়দার আলী নিয়ে ভাবি না, আমি এই মুহূর্তে আর আলী খানকে নিয়ে ভাবি না। এখন হায়দার আলী, আলী খান, ঠিক আছে, তারা কি বিদ্রোহ করছেন, তারা কি যুদ্ধ করছেন কি না করছেন, এগুলোকে নিয়ে আমি ভাবতেই নারাজ। সরকারের বিভিন্ন ধরনের প্রবলেম, ডিসপিউট, বিকারিংস, ট্রাবলস, এগুলোকে নিয়ে আমি ভাবতেই নারাজ। এগুলো আমার কাছে হলো ততটা গুরুত্বহীন। আমি বোঝাতে পারছি? এগুলো আমার কাছে হলো ততটা গুরুত্বহীন যতটা গুরুত্বহীন হলো ওই পপুলার আয়ারল্যান্ডের গানের চরিত্র যার নাম হলো আলী ক্রোকার, যার নাম হলো আলী ক্রোকার। কি বলছি বোঝা যাচ্ছে? মানে right now I cease to worry over the mistakes of the Lord North government. I just leave the government to correct its own mistakes in the way if it can, and if it does, if it cannot, I don't get, মানে I don't care. ঠিক আছে? Hyder Ali was the Sultan of Mysore in the time of the Clive and Hastings. He intrigued against the Madras government, and in 1769 he dictated his own terms. ঠিক আছে? তাহলে এই জায়গাটা মনে রাখতে হবে যে তিনি কিন্তু এই দুজন যে ভারতীয় চরিত্র, ঠিক আছে, হিস্ট্রিক্যাল চরিত্র, হায়দার আলীর কথা এবং আলী খানের কথা বলছেন, এখানে হায়দার আলীর উপর নোট যাবে। হায়দার আলী লেখো, he was the Sultan of SULTN, he was the Sultan, এটা ক্যাপিটাল হবে, সরি, he was the Sultan of Mysore in the time of হচ্ছে তোমার ক্লাইভ and Hastings. আবার বলছি, he was the Sultan of Mysore in the time of Clive and Hastings. He was the Sultan of Mysore in the time of Clive and Hastings. He intrigued against the Madras government, and in 1769 he dictated his own terms, and in 1769 he dictated his own terms. এবং 1769 সালে তিনি তার নিজের টার্মকে ডিক্টেট করেছিলেন। and in 1769 he dictated his own terms, OWN, own terms হয়েছে। এখানে আমরা পড়ালাম হায়দার আলীকে, পাচ্ছ বুঝতে? এরপরে তোমাকে বুঝতে হবে হায়দার আলী হয়ে গেল, এরপরে বুঝতে হবে আলী খান। এই যে বলছে আলী কন, এটা কিন্তু বাস্তবে আলী খান। দেখো, আলী খান ব্রেকেটে মীর কাসিম was the Nawab of Bengal. Was the Nawab of Bengal. তিনি বাংলার নবাব ছিলেন 1760 থেকে 1763 অবধি।
আর তাকে ইনস্টল করা হয়েছিল নবাব হিসাবে, ঠিক আছে, উইথ দ্য সাপোর্ট অফ দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রিপ্লেসিং মীর জাফর। মীর জাফরকে সরিয়ে, মীর জাফর was his father-in-law, who had himself been supported earlier by the East India Company after his role in winning the Battle of Plassey for the British. যখন ব্যাটল অফ প্লাসি মানে পলাশি যুদ্ধ ব্রিটিশরা জিতেছিল মীর জাফরের সাহায্যে, ঠিক আছে, তখন মীর জাফরকে ব্রিটিশরা, ঠিক আছে, নবাব বানিয়েছিল। However, Mir Jafar eventually ran into dispute with the East India Company. এবং মীর জাফর পরবর্তী ক্ষেত্রে তিনি ডিসপিউট করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এবং তিনি অ্যালায়েন্স স্থাপন করার চেষ্টা করেন ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। পাচ্ছ বুঝতে? আর ওদিকে ব্রিটিশরা ডাচদেরকে হারিয়ে দেয় চিনসুরা বলে একটা জায়গায়, এবং তারপরে তারা মীর জাফরকে সরিয়ে মীর কাসিমকে বসায়। পাচ্ছ বুঝতে? যদিও মীর কাসিমও পরবর্তী ক্ষেত্রে ব্রিটিশদের সাথে মানে কি বলবো বিরোধিতা করেন এবং তোমার কি বলবো ব্রিটিশদের সাথে লড়াই করেন, ঠিক আছে। একটা বিশ্ববিখ্যাত যুদ্ধ যার নাম হচ্ছে ব্যাটল অফ বক্সার, আবার বলছি যার নাম হচ্ছে ব্যাটল অফ বক্সার, বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ 1764 সালের অক্টোবর মাসে হয়েছিল। এটা হয়েছিল বিটুইন দ্য ফোর্সেস অফ দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লিড করেছিলেন হেক্টর মুনরো, এগুলো আমি ডাব্লিউবিসিএস আগে পড়াতাম। হেক্টর মুনরো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লিড করতেন, ঠিক আছে, এবং তার সাথে বলবন্ত সিং, তারপরে বেনারসের রাজা মীর কাসিম, নবাব অফ বেঙ্গল, এদের যুদ্ধটা হয়েছিল। ব্যাপারটা বুঝতে পারছো? ইটস এ পার্ট অফ দ্য ইন্ডিয়ান হিস্ট্রি, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো, আমরা এত তথ্য এই জায়গার মধ্যে, এত আমার লেখার জায়গা নাই, আমি জাস্ট এটুকুই লিখাবো যে আলী খান ওয়াজ দ্য নবাব অফ বেঙ্গল আন্ডার ব্রিটিশ প্রোটেকশন, আন্ডার ব্রিটিশ প্রোটেকশন, BRITISH, under British protection, PROTECTION. Ali Khan বা মীর কাসিম was the নবাব of Bengal under British protection, ঠিক আছে। আর ব্যাটল অফ বক্সার, ঠিক আছে, এটা হয়েছিল আর কি। লেখো, he fought against the British, he fought against the British in the battle of BATTLE, in the battle of বক্সার। ইতিহাসটা যদি শোনার আরেকবার মন হয়, রেকর্ডিং এর এই জায়গায় 1 ঘন্টা 10 মিনিটে এসে আরেকবার শুনে নেবে, তাহলে জিনিসটা আরেকবার মনে থেকে যাবে। পাচ্ছ বুঝতে? তাহলে যেটা আমি বললাম আগে, মিস্টার হাডকেশল যেগুলোকে নিয়ে টেনশন করতেন, সেগুলোকে নিয়ে এই মুহূর্তে তিনি আর ভাবতে নারাজ। আগে যেগুলোকে নিয়ে তিনি টেনশন করতেন, সেগুলোকে নিয়ে এই মুহূর্তে তিনি টেনশন করতে নারাজ। বলছে এখন আমি আর হায়দার আলীকে নিয়ে ভাবি না, এখন আর আমি আলী খানকে নিয়ে ভাবি না। আমার কাছে হায়দার আলী, আলী খান এই মুহূর্তে আলী ক্রোকারের মতো। মানে আমি ছেড়ে দিয়েছি, সরকারকে নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে ভাই, আমি হচ্ছে ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছি? কারণটা ওই যে বললাম যে আর ভেবে কি করব, এগুলো তো আর আমার হাতে নাই। আমার প্রত্যেকদিন মাথা গরম হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছো? আমার প্রত্যেকদিন মাথা গরম হয়ে যাচ্ছে, ওদিকে সরকার আবার নিজেরা ঠিকভাবে রিকভার করছে না। বোঝাতে পারছি? চলো এফ